আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান বিষয়ের পণ্য ক্রয় সংক্রান্ত যে সমস্ত লেনদেন রয়েছে, উক্ত লেনদেনের জাবেদা কিভাবে করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা ক্রয় সংক্রান্ত জাবেদার নিয়মটি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই জাবেদায় ক্রয় হিসাব ডেবিট হবে, কারণ ক্রয় ব্যয় ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়। সেজন্য আমরা যখন পণ্য ক্রয় করি তখন ক্রয় হিসাব ডেবিট হবে। আর যদি নগদে ক্রয় করি তাহলে নগদান হিসাব ক্রেডিট, যদি ধারে ক্রয় করি তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট, আর যদি চেকের মাধ্যমে ক্রয় করি তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। তো লক্ষ্য করি পণ্য ক্রয়ের ফলে ক্রয় হিসাব ডেবিট হবে। আর এই পণ্য ক্রয় যদি নগদে হয়, যদি নগদে পণ্য ক্রয় করা হয় তাহলে নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদে পণ্য ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বাকিতে পণ্য ক্রয় তাহলে হবে কি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাবের আধুনিক নাম প্রদেয় হিসাব। আর যদি চেক দ্বারা পণ্য ক্রয় করা হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর যদি স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য ক্রয় করা হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে, আর প্রদেয় বিল বা প্রদেয় নোট হিসাব ক্রেডিট হবে। আবারও বলি, স্বীকৃত বিলের মাধ্যমে যদি পণ্য ক্রয় করা হয় তাহলে কি হবে, জাবেদায় ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় বিল হিসাব ক্রেডিট। এই জাবেদার নিয়মটি আমরা মনে রাখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এবার একটা একটা করে লেনদেন এই উদাহরণ সহ জাবেদা কিভাবে করা যায় লক্ষ্য করি। প্রথমে বলছে পণ্য ক্রয় করা হলো 30,000 টাকা। এখানে নগদে কি বাকিতে বলা নাই কিছু। মার্চ 1, 2019 সালে পণ্য ক্রয় 30,000 টাকা। এখানে কিন্তু নগদে কি বাকিতে কিছু বলা নাই। তো নগদে বাকিতে উল্লেখ না থাকলে, যদি নাম উল্লেখ না থাকে কোনো প্রতিষ্ঠানের, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নগদে মনে করে হিসাবভুক্ত হবে। তো এটার জন্য আমরা জাবেদা করবো, যে জাবেদা সব তো আমরা পারি, তাই না? তো তারিখের ঘরে আমরা তারিখ লিখব। এক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট হবে, ক্রয় হিসাব ডেবিট হবে। টাকা লিখবো কত, 30,000 টাকা। আর এই ক্রয়টা যেহেতু নগদে ক্রয় করা হয়েছে, নগদান হিসাব ক্রেডিট হবে। টাকা লিখবো এই 30,000 টাকা। এখন তোমাদের অনেকের মনে হতে পারে যে এইখানে তো নগদে ক্রয়ের কথা বলা নাই, তা কিভাবে বুঝলাম? পণ্য ক্রয় করা হলো, কিছু না বলা থাকলে, কোনো ব্যক্তির নাম উল্লেখ না থাকলে, কার কাছ থেকে কিনছি কোনো ব্যক্তির নাম উল্লেখ না থাকলে সেটি নগদে মনে করে হিসাবভুক্ত হবে। সেই জন্য ক্রয় হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে যাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখব নগদে পণ্য ক্রয় করা হলো। আরো কিছু লেনদেন লক্ষ্য করি আমরা। পরের লেনদেনটি কি বলেছে? এখানে বলেছে নগদে পণ্য ক্রয় করা হলো। এখানে কিন্তু নগদে পণ্য ক্রয় করা হলো, নগদের কথাটা উল্লেখ আছে, তাহলে এটি তো আমরা পারবো, তাই না? এখানে ক্রয় হিসাব কি হবে? ক্রয় হিসাব ডেবিট হবে এই 40,000 টাকা, এবং নগদান হিসাব ক্রেডিট হবে। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যেহেতু নগদে বলা আছে। পণ্য ক্রয় হচ্ছে খরচ, খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেজন্য ক্রয় হিসাব ডেবিট হয়েছে। আর নগদ টাকা কমে যাচ্ছে ব্যবসায়, সেজন্য নগদান হিসাব ক্রেডিট হয়েছে। টাকা লিখবো 40,000, 40,000। ব্যাখ্যায় লিখবো নগদে পণ্য ক্রয় করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি। এখানে বলেছে চেক মারফত পণ্য ক্রয় করা হলো 80,000 টাকা। তা চেকের মাধ্যমে যদি পণ্য ক্রয় করি তাহলে কি হবে? ক্রয় হিসাব তো ডেবিট হবে, তাই না? কেননা ক্রয় খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেজন্য আমরা জাবেদায় ক্রয় হিসাব ডেবিট লিখবো। আর চেক দ্বারা পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট লিখবে 80,000 টাকা। আর চেক দ্বারা পণ্য ক্রয় করলে ব্যাংক জমা কমে যাবে, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। টাকা লিখবো এই 80,000। আবারও বলি, চেক মারফত যদি পণ্য ক্রয় করা হয় তাহলে আমাদের ব্যাংক জমা কমে যায়, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ব্যাখ্যা লিখব চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো।
পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। এখানে বলছে দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য ক্রয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য ক্রয় আর চেকের মাধ্যমে পণ্য ক্রয় একই জাবেদা। আমি আলাদা আলাদা দেখিয়েছি, কেননা অনেক সময় ভাষাগত পরিবর্তন করে লেনদেন থাকে। তাই যেভাবেই প্রশ্ন আসুক না কেন, ক্রয় সংক্রান্ত লেনদেন আমার ক্লাসটি যদি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে ক্রয় সংক্রান্ত লেনদেন এর জাবেদা করতে পারবে ইনশাআল্লাহ, যেভাবেই আসুক না কেন প্রশ্ন, কেননা আমি সব ধরনের লেনদেন আলোচনা করব। তো চেকের মাধ্যমে পণ্য ক্রয় করলে কি হবে? আবার সেই ক্রয় হিসাব ডেবিট হবে, আর যেহেতু চেক বলেছে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এখন দাগ কাটা চেক কি? দাগ কাটা চেক হচ্ছে চেকে দাগ কেটে যদি আমরা সে চেক অনুমোদন করি বা ইস্যু করি, তাকে দাগ কাটা চেক বলে। সেজন্য চেকের মাধ্যমে পণ্য ক্রয় আর দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য ক্রয় একই ধরনের জাবেদা হবে, বিষয়টি মনে রাখবো। ব্যাখ্যায় লিখব, দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি। বাকিতে পণ্য ক্রয় ৬০,০০০ টাকা, তাই না? তো বাকিতে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হবে। ক্রয় হিসাব কি হবে? ডেবিট হবে ৬০,০০০ টাকা। আর বাকিতে পণ্য ক্রয় করার ফলে কিন্তু পাওনাদার বৃদ্ধি পায়। পাওনাদারের আর এক নাম প্রদেয় হিসাব। সেজন্য আমরা ক্রেডিট লিখতে পারি, প্রদেয় হিসাব ক্রেডিট ৬০,০০০ টাকা। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাবের অপর নাম হচ্ছে পাওনাদার। এই ক্ষেত্রে ক্রয় বাবদ ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সেজন্য ক্রয় হিসাব ডেবিট হচ্ছে, এবং প্রদেয় হিসাব বা দায় বৃদ্ধি পাচ্ছে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সেই দায়টার নাম হচ্ছে প্রদেয় হিসাব। ব্যাখ্যায় আমরা এই কথাটা লিখে দেব, বাকিতে পণ্য ক্রয় করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি। নাজিয়া অ্যান্ড সন্সের নিকট হতে পণ্য ক্রয় করা হলো ৩০,০০০ টাকা। নাজিয়া অ্যান্ড সন্স একটি প্রতিষ্ঠান, যেখান থেকে আমরা পণ্য ক্রয় করেছি। তো এখানে কিন্তু পণ্য ক্রয় করার এই লেনদেনে কিন্তু নগদে উল্লেখ নাই কোথাও, কিন্তু নাম উল্লেখ আছে নাজিয়া অ্যান্ড সন্স। তাহলে আমরা যদি দেখি যে এই নাম যদি উল্লেখ থাকে আর সাথে যদি নগদ বা বাকিতে কিছু উল্লেখ নাও থাকে, তাও সেটি ধারে মনে করতে হবে। সেজন্য এখানে নাম উল্লেখ থাকার কারণে, যেহেতু নগদ কথাটা উল্লেখ নাই, সেজন্য এই লেনদেনটি ধারে মনে করে, ধারে ক্রয় মনে করে হিসেবভুক্ত হবে। তো বাকিতে ক্রয় করলে কি যাবে? কিছুক্ষণ আগেই করেছি, ক্রয় হিসাব ডেবিট এই ৩০,০০০ টাকা, আর প্রদেয় হিসাব ব্র্যাকেটে নাজিয়া অ্যান্ড সন্স লিখে রাখা উত্তম হবে। অর্থাৎ জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ব্র্যাকেটে যার কাছ থেকে কিনছি তার নাম লিখব, টাকা এই ৩০,০০০ টাকা টাকার ঘরে লিখব। টাকা লেখার সময় খেয়াল রাখতে হবে আমাদের এই সোজাসুজি লিখতে হবে টাকা প্রত্যেকটা। ব্যাখ্যা লিখব, নাজিয়া অ্যান্ড সন্সের নিকট হতে বাকিতে পণ্য ক্রয়। এই বাকিতে কথাটা ব্যাখ্যায় লিখে রাখবো, তাহলে আমরা পরবর্তীতে বুঝতে পারবো অঙ্কটা যখন রিভিশন দিব। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। এখানে বলেছে মানিক অ্যান্ড সন্সের নিকট হতে নগদে পণ্য ক্রয় করা হলো ২০,০০০ টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু নাম আছে মানিক অ্যান্ড সন্সের, তাই না? আবার নগদে উল্লেখ আছে, আমি লাল কালি দিয়ে রেখেছি সহজে বোঝানোর জন্য। তাহলে নামের সাথে যদি নগদ উল্লেখ থাকে, তাহলে কিন্তু সেটি নগদে মনে করে হিসেবভুক্ত হবে। আবারও বলি, নামের পাশাপাশি যদি নগদে কথাটা উল্লেখ থাকে, তাহলে নগদে মনে করে হিসেবভুক্ত হবে। তার মানে কি? জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে লক্ষ্য করি, ক্রয় হিসাব ডেবিট আর এই ২০,০০০ টাকা লিখবে এখানে, এবং নগদান হিসাব ক্রেডিট এই ২০,০০০ টাকা এখানে লিখবো। এখন তোমাদের মনে হতে পারে যে নাম আছে, তাহলে আমরা কেন নগদান লিখলাম? নামের সাথে নগদে উল্লেখ আছে। যদি একই লেনদেনে নাম এবং নগদ কথাটা উল্লেখ থাকে, তাহলে নগদে মনে করে নগদান হিসাব ক্রেডিট করতে হবে ক্রয় করার সময়। ব্যাখ্যায় লিখব, মানিক অ্যান্ড সন্সের নিকট হতে নগদে পণ্য ক্রয় করা হলো। ব্যাখ্যায় এই মানিক অ্যান্ড সন্সের নাম লিখব।
পরের লেনদেনটি লক্ষ্য করি, এখানে বলছে বাবু অ্যান্ড সন্সের নিকট চেক মারফত পণ্য ক্রয় করা হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু নাম আছে বাবু অ্যান্ড সন্স, আবার চেক মারফত আছে, তাহলে কিন্তু এখানে চেকের মাধ্যমে পণ্য ক্রয় মনে করতে হবে নাম থাকলেও, কেননা এখানে বলা আছে চেক মারফত। সেজন্য আমরা চেকের মাধ্যমে পণ্য ক্রয় করলে যে জাবেদা করি, মনে আছে কিছুক্ষণ আগে করেছিলাম, ক্রয় হিসাব ডেবিট, টাকা লিখবে 70,000, আর চেক মারফত বলেছে সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা লিখবো এই 70,000। ব্যাখ্যা লিখবো বাবু অ্যান্ড সন্সের নিকট হতে চেক মারফত পণ্য ক্রয় করা হলো, ব্যাখ্যায় আবার এই নাম লিখবো, কিন্তু আমরা যখন জাবেদা করব তখন লিখবো ক্রয় হিসাব ডেবিট, আর চেক মারফত যেহেতু সেজন্য ব্যাংক জমা কমে যাচ্ছে, ব্যাংক হিসাব ক্রেডিট। পরের লেনদেনটি লক্ষ্য করি, মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা পণ্য ক্রয় করা হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই টাকাটা কিন্তু মালিক ব্যক্তিগত অর্থ দ্বারা কিনেছে ব্যবসায়ের পণ্য, তাহলে ব্যবসায়ের পণ্যের জন্য তো ক্রয় হিসাব ডেবিট হবে। অপরদিকে মালিক যেহেতু বাড়ি থেকে টাকাটা নিয়ে এসেছে সেজন্য মূলধন হিসাব ক্রেডিট হবে। তাহলে এটার জন্য আমরা জাবেদা করব, যেহেতু পণ্য ক্রয় করা হলো তো ক্রয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, ক্রয় হিসাব ডেবিট, টাকা লিখবো 10,000 টাকা, আর এই টাকাটা মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা পরিশোধ করা হয়েছে। মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা পরিশোধ করলে মূলধন বৃদ্ধি পায়, মূলধন বৃদ্ধি পায়, সেজন্য মূলধন হিসাব ক্রেডিট করব, টাকা লিখবো এই 10,000 টাকা। ব্যাখ্যা লিখবো মালিকের ব্যক্তিগত অর্থ হতে পণ্য ক্রয় করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি, পণ্য ক্রয়ের পরিবহন খরচ প্রদান 500 টাকা। তো এটার জন্য কি জাবেদা করবো, আমরা কি ক্রয় হিসাব ডেবিট করব? না, এটার জন্য ক্রয় পরিবহন হিসাব ডেবিট হবে। আমরা পণ্য পরিবহন বাবদ যদি কোনো খরচ প্রদান করি তাহলে সেই পরিবহনটা খরচ হিসেবে জাবেদা করব ক্রয় পরিবহন হিসাব ডেবিট, টাকা লিখবো 500, এবং নগদান হিসাব ক্রেডিট, টাকা লিখবো এই 500। এখন তোমাদের মনে হতে পারে যে নগদান কেন ক্রেডিট হবে? এই যে প্রদান করা হলো, প্রদান করলে নগদান হিসাব ক্রেডিট হবে, কেননা নগদ টাকা প্রদান করেছি। আর যেহেতু পরিবহন খরচ প্রদান করা হয়েছে সেজন্য আমরা লিখতে পারি ক্রয় পরিবহন হিসাব। ব্যাখ্যা লিখবো পণ্য ক্রয়ের পরিবহন খরচ প্রদান করা হলো, এইভাবে আমরা ব্যাখ্যা লিখব। পরের লেনদেনটি লক্ষ্য করি, নাজিয়া অ্যান্ড সন্সের নিকট হতে পণ্য ক্রয় 10,000 টাকা, কারবারি বাট্টা 10%। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে আমরা যেহেতু নাজিয়া অ্যান্ড সন্সের নিকট হতে পণ্য ক্রয়, এখানে নগদ উল্লেখ নাই, তাহলে এটা বাকিতে ধরে হিসাবভুক্ত করতে হবে, কিন্তু কারবারি বাট্টার পরিমাণ বিয়োগ করতে হবে। তো জাবেদা কি করবো আমরা লক্ষ্য করি, জাবেদা লিখবো যেহেতু পণ্য ক্রয় করা হয়েছে ক্রয় হিসাব ডেবিট। এখন টাকা কত লিখবো? টাকা লিখবো এই 10,000 থেকে 10% বাট্টা বিয়োগ হবে। আমি এখানে করে দেখাচ্ছি। 10,000 টাকার পণ্য ক্রয় করেছে মাইনাস ওই 10,000 টাকার উপর কত পার্সেন্ট? 10%, সমান 10,000 থেকে এইটুকু ক্যালকুলেশন করলে 1,000 পাই, সমান 9,000 টাকা হবে। তাহলে আমরা এই যে 9,000 টাকা পেলাম, এই 9,000 টাকা নিয়ে জাবেদা করব, 9,000 টাকা লিখব, ক্রয় হিসাব ডেবিট, আর নাজিয়া যেহেতু নাম উল্লেখ আছে সেজন্য প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট, টাকা লিখবো এই 9,000। এখন তোমাদের মনে হতে পারে যে বাট্টার 1,000 কোথাও লিখবো না, না, কারবারি বাট্টা হিসাবভুক্ত হয় না। কারবারি বাট্টা এই 10,000 থেকে 10% 1,000 টাকা বিয়োগ করে 9,000 টাকা হলো, সেটি লিখবো। আর এই কারবারি বাট্টা কোথাও হিসাবভুক্ত হয় না, আমরা জানি। ব্যাখ্যা লিখবো নাজিয়া অ্যান্ড সন্সের নিকট হতে বাকিতে পণ্য ক্রয় করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি,
এইখানে বলেছে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। তো বিক্রয়ের উদ্দেশ্যে যদি আসবাবপত্র ক্রয় করি তাহলে কিন্তু আমাদের এই আসবাবপত্রটা পণ্য হিসেবে গণ্য হবে। কেননা আমরা যদি বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু কিনি সেটা পণ্য হিসেবে বিবেচিত হবে, সেজন্য পণ্য ক্রয়ের মতো জাবেদা হবে। যদিও আসবাবপত্র কিনেছি, কিন্তু এই আসবাবপত্রটা বিক্রয়ের জন্য কিনেছি, ফার্নিচারের দোকানের জন্য কিনেছি, সেজন্য আমরা জাবেদা করব ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই 15,000 টাকা লিখবো, নগদান হিসাব ক্রেডিট এই 15,000 টাকা। ব্যাখ্যায় লিখবো বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। এই লেনদেনটা আমি আরেকবার বলছি, লক্ষ্য করি সহজ করার জন্য বিষয়টি। আসবাবপত্র কিনলে আমরা জানি জাবেদা হয় আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। কিন্তু এখানে বিক্রয়ের উদ্দেশ্যে উল্লেখ আছে, যেমন ফার্নিচারের যারা দোকানদার তারা কিন্তু আসবাবপত্র বিক্রয়ের উদ্দেশ্যে কিনে, আরেকবার বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করবে সেই উদ্দেশ্যে কিনে। সেক্ষেত্রে এই আসবাবপত্রটা পণ্য হিসেবে গণ্য হবে। সেজন্য আমরা বিক্রয়ের উদ্দেশ্যে যখন আসবাবপত্র কিনবো তখন পণ্য হিসেবে আমরা ক্রয় হিসাব ডেবিট করব, পণ্য মনে করে। পরের লেনদেনটি লক্ষ্য করি, এটি তোমরা হয়তো পারবে। বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয়। আমি যদি বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় করি, মনে করি আমার একটা কম্পিউটারের দোকান আছে, কম্পিউটার কেনা বেচার, সেক্ষেত্রে তো আমার কম্পিউটার আমার কাছে পণ্য হিসেবে গণ্য হবে। তো এই ক্ষেত্রে আমরা জাবেদা করবো আবারও সেই ক্রয় হিসাব ডেবিট 40,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 40,000 টাকা। এখন তোমাদের মনে হতে পারে নগদান হিসাব কেন ক্রেডিট হলো? এখানে বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় করা হয়েছে, কোনো ব্যক্তির নাম উল্লেখ নাই। যদি ব্যক্তির নাম উল্লেখ না থাকে তাহলে পণ্য ক্রয় করার সময় সেটি নগদে মনে করে হিসেবভুক্ত হবে, সেজন্য আমরা নগদান হিসাব ক্রেডিট করেছি। ব্যাখ্যায় লিখব বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয়। পরের লেনদেনটি লক্ষ্য করি, পণ্য আমদানি করা হলো। একটি আনকমন লেনদেন, তাই না? পণ্য আমদানি করা হলো, তো কি জাবেদা হবে? আমদানি কিন্তু এক ধরনের ক্রয়। আমদানি হচ্ছে আমরা যখন বিদেশ থেকে পণ্য ক্রয় করি তখন তাকে আমদানি বলে, আর আমরা যখন এই দেশ থেকে, আমাদের দেশ থেকে অন্য দেশে পণ্য বিক্রয় করি তখন তাকে রপ্তানি বলা হয়। তাহলে এই ক্ষেত্রে আমদানি কিন্তু ক্রয়ের মধ্যে পড়ে। আমদানি মানে বিদেশ থেকে ক্রয় করা, সেজন্য আমরা জাবেদা করব ক্রয় হিসাব ডেবিট বা আমদানি হিসাব ডেবিট করতে পারি। তবে ক্রয় হিসাব ডেবিট করাই উত্তম। টাকা হবে 6 লক্ষ টাকা। আর ক্রেডিটে কি হবে? এইখানে তো কোনো কিছু উল্লেখ নাই, কি হবে ক্রেডিটে? কল্পনা করো তো একটু। ক্রেডিটে কিন্তু ব্যাংক হিসাব ক্রেডিট হবে। কেন ব্যাংক হিসাব ক্রেডিট হবে? পণ্য আমদানি সবসময় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, চেকের মাধ্যমে পণ্য দাম পরিশোধিত হয়। নগদে কিন্তু পণ্য আমদানির টাকা পরিশোধ করা যায় না, সেজন্য আমরা ব্যাংক হিসাব ক্রেডিট করব। টাকা লিখবো এই 6 লক্ষ টাকা। তাহলে পণ্য আমদানির জন্য জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা লিখবো যেটি দেয়া থাকবে। ব্যাখ্যায় উল্লেখ করে দিব বিদেশ থেকে পণ্য আমদানি করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি, এইখানে বলেছে 5% কারবারি বাট্টা বাদে নগদে ক্রয়, নগদে পণ্য ক্রয় 19,000 টাকা। এই 19,000 থেকে কিন্তু 19,000 কিন্তু এই 5% কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে 19,000 টাকা হয়েছে। সেজন্য এখানে কিন্তু আমরা এই 5% বাট্টার হিসেব করব না, কারণ এই যে বাদে কথাটা বলা আছে। তা আমরা জানি কারবারি বাট্টা বাদ দিয়ে যে টাকাটা হয় সেটা নিয়ে আমরা জাবেদা করব ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন বাট্টা বাদে টাকার পরিমাণ তো 19,000, তাহলে 19,000 টাকা নিয়ে জাবেদা করব। কি জাবেদা করব? ক্রয় হিসাব ডেবিট এই 19,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট এই 19,000 টাকা। এখন তোমাদের মনে হতে পারে যে 5% কোথাও হিসাব করব না। না, 5% আমাদের যেহেতু বাদে বলেছে
এই লেনদেনে লেখা আছে 5% বারটা বাদে কথা লেখা, সেজন্য আমরা আর এই 19,000 থেকে 5% বারটা বাদ দিব না, কেননা এই 19,000-এর ভিতর থেকে 5% অলরেডি বাদ দেওয়া হয়েছে, সেজন্য আমরা 19,000 টাকা নিয়ে জাবেদা করব। ব্যাখ্যা লিখব 5% বারটা বাদে নগদে পণ্য ক্রয়। পরের লেনদেনটি লক্ষ্য করি। এখানে বলেছে 10% কারবারি বাট্টা সহ বাকিতে পণ্য ক্রয় 55,000 টাকা। তো এইখানে তো ভালো করে লক্ষ্য করি, 10% কারবারি বাট্টা সহ বাকিতে পণ্য ক্রয় 55,000 টাকা। তো এইখানে আমরা জাবেদা করব ক্রয় হিসাব ডেবিট, টাকা কত লিখবো, তাই না? এইখানে কিন্তু টাকা হবে আমাদের এই 50,000 টাকা হবে। এখন তোমাদের মনে হতে পারে 50,000 টাকা কিভাবে হলো, লক্ষ্য করি। তো এখন এই 50,000 টাকা কিভাবে হলো আমি নিচে করে দেখাচ্ছি, লক্ষ্য করি। 55,000 থেকে আমরা বিয়োগ করব বাট্টা। বাট্টা কত হবে? বাট্টা এখানে হিসাব হবে 55,000 ইন্টু উপরে 10 নিচে 110। তাহলে এখানে 55,000 মাইনাস এটুকু সমাধান করলে 5,000 হবে, সমান 50,000। এই 50,000 এখানে লিখেছি। অর্থাৎ এখানে যেহেতু বলেছে 10% কারবারি বাট্টা সহ, সেজন্য আমরা এইভাবে ক্যালকুলেশনের করে বাট্টা বিয়োগ করব। আর ক্রেডিট হবে প্রদেয় হিসাব ক্রেডিট, কেননা বাকিতে বলেছে, সেজন্য প্রদেয় হিসাব ক্রেডিট এই টাকাটাই হবে। ব্যাখ্যা লিখব এত পার্সেন্ট কারবারি বাট্টা সহ বাকিতে পণ্য ক্রয়। পরের লেনদেনটি লক্ষ্য করি। 60,000 টাকার পণ্য ক্রয়, 40% নগদে, অবশিষ্ট চেকের মাধ্যমে পরিশোধ। তাহলে আমরা জাবেদা কিভাবে করব, লক্ষ্য করি। এই 60,000 টাকার জন্য ক্রয় হিসাব ডেবিট করব এই 60,000 টাকা। মোট যত টাকার পণ্য কিনেছি ক্রয় হিসাব ডেবিট দিকে লিখব এই 60,000 টাকা। আর নগদে দিচ্ছি 40%, তাহলে নগদান হিসাব ক্রেডিট এই 60,000 টাকার 40% কত হবে? 24,000 টাকা। আর বাকিটা চেক মারফত, এই যে অবশিষ্ট চেকের মাধ্যমে, মানে কি ব্যাংক হিসাব ক্রেডিট। অবশিষ্ট কত হবে? 60,000 থেকে 24,000 বিয়োগ করে সম্ভবত 36,000। আবারও বলি, ক্রয় হিসাব ডেবিট টোটালটা লিখবো 60,000 টাকা, নগদে 40% নগদান হিসাবের ক্রেডিট দিকে লিখবো, অবশিষ্ট যে টাকাটা থাকে এখান থেকে এটা বিয়োগ করে 36,000 হয়। ওটা চেকের মাধ্যমে বলেছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে। পরের লেনদেনটি লক্ষ্য করি। জসিমের নিকট হতে 40,000 টাকার পণ্য ক্রয় করে 10,000 টাকা নগদে পরিশোধ। তাহলে 40,000 টাকার পণ্য কিনে 10,000 টাকা নগদে পরিশোধ করেছি, আর 30,000 টাকা সম্পর্কে কিছু বলা নাই। তাহলে আমরা জাবেদা করার সময় কিভাবে করব, লক্ষ্য করি। ক্রয় হিসাব ডেবিট করব এই 40,000 সম্পূর্ণ টাকাটা, আর নগদে কত টাকা দিচ্ছি? 10,000 টাকা। নগদান হিসাব ক্রেডিট এই 10,000 টাকা। আবারও বলি, ক্রয় হিসাবে ডেবিট দিকে লিখবো যত টাকা মোট ক্রয় করেছি, নগদান হিসাবে ক্রেডিট দিকে লিখবো যত টাকা নগদে পরিশোধ করছি। এখন অবশিষ্ট যে টাকা 30,000, সেটা কিন্তু কিছু বলা না থাকলে ধারে মনে করতে হবে, বাকিতে মনে করতে হবে। সেজন্য আমরা অবশিষ্ট টাকার জন্য প্রদেয় হিসাব ক্রেডিট করব। প্রদেয় হিসাব ব্র্যাকেটে জসিম লেখা উত্তম হবে। তাহলে 40,000 থেকে 10,000 বাদ দিয়ে অবশিষ্ট টাকা 30,000 হবে। ব্যাখ্যা তোমরা পারবে, লিখে নিবে, আমি ব্যাখ্যা লিখছি না, জায়গায় সেভ করার জন্য। পরের লেনদেনটি লক্ষ্য করি। সুমনের নিকট 80,000 টাকার পণ্য ক্রয় করে 20,000 টাকা নগদে, 40,000 টাকা চেকে পরিশোধ। এখানে একটু ভালো করে লক্ষ্য করি। সুমনের নিকট থেকে আমরা মোট কত টাকার পণ্য ক্রয় করেছি? 80,000 টাকা। তাহলে আমরা 80,000 টাকার পণ্য ক্রয় করে নগদে দিচ্ছি কত?
নগদে দিচ্ছি 20,000 টাকা, ওই কোনায় 20,000 টাকা। চেকের মাধ্যমে দিচ্ছি, চেকে দিচ্ছি কত টাকা? 40,000 টাকা। তাহলে 20,000 আর 40,000 60,000 হচ্ছে না? তাহলে এখন এই 80,000 মোট, তাহলে বাকি থাকছে, বাকিতে কিন্তু বাকি আরো 20,000 টাকা থাকছে। আরেকবার বলি, বিষয়টা লক্ষ্য করি। এখানে মোট 80,000 টাকার পণ্য ক্রয় করে নগদে আর চেকের মাধ্যমে মোট দিচ্ছি 60,000 টাকা, আরো 20,000 টাকা বাকি থাকে, সেটা ধারে মনে করে হিসাবভুক্ত হবে। সেজন্য আমরা জাবেদা করব। লক্ষ্য করি, ক্রয় হিসাব ডেবিট এই 80,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট এই 20,000 টাকা, এই 20,000 টাকা, চেকের মাধ্যমে মানে কি ব্যাংক হিসাব ক্রেডিট এই 40,000 টাকা। তাহলে 80,000 টাকার মধ্যে নগদে যদি 20,000 দিই আর ব্যাংকের মাধ্যমে যদি চেকের মাধ্যমে 40,000 দিই, এখনো কিন্তু 20,000 বাকি আছে। সেটা প্রদেয় হিসাব সুমন ক্রেডিট, প্রদেয় হিসাব লিখে ব্র্যাকেটে সুমন লিখবো, এটা ক্রেডিট হবে। এই 80,000 থেকে এই দুটো বিয়োগ করে 20,000 হবে। ব্যাখ্যা লিখবো, সুমনের নিকট থেকে নগদে, চেকে ও বাকিতে পণ্য ক্রয়। পরের লেনদেনটি লক্ষ্য করি, সাইফুলের নিকট হতে 10% বাট্টায় 10,000 টাকার পণ্য ক্রয় করে 50% নগদে, অবশিষ্ট চেকে। এটা একটু ক্রিটিক্যাল আছে, ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা এই 10,000 থেকে প্রথমে কারবারি বাট্টা বিয়োগ করব। 10,000 এর 10% 1,000 টাকা, কারবারি বাট্টা 1,000 টাকা, তাহলে সমান 9,000 টাকা হচ্ছে। তাহলে এই 10,000 থেকে 10% বাট্টা বাদ দিয়ে কত হলো? 9,000 টাকা। এই 9,000 টাকার 50% মানে কি অর্ধেক নগদে অর্ধেক চেকে, এই 9,000 এর। তাহলে আমরা জাবেদা কি করব? লক্ষ্য করি, ক্রয় হিসাব ডেবিট লিখবো এই 9,000 টাকা। কিভাবে পেলাম? 10,000 থেকে 10% 1,000 টাকা বিয়োগ করে। এবার নগদে 50% মানে কি 9,000 টাকার 50% হচ্ছে 4,500 টাকা, সেজন্য নগদান হিসাব ক্রেডিট করব 4,500 টাকা। আর অবশিষ্ট চেকে মানে কি আরো 4,500 টাকা বাকি থাকে, অর্ধেক, অবশিষ্ট আরো 50%, 4,500 টাকায় হবে। ব্যাংক হিসাব ক্রেডিট করব, কেননা চেকে বলেছে 4,500 টাকা। আবারও বলি, 10,000 থেকে 10% 1,000 টাকা বাদ দিয়ে 9,000 টাকা লিখবো ক্রয় হিসাব ডেবিট, আর এর অর্ধেক লিখবো নগদে আর অর্ধেক লিখবো ব্যাংকে, কেননা চেকের মাধ্যমে বলেছে অবশিষ্ট। ব্যাখ্যা লিখবো 10% বাট্টায় নগদে ও চেকে পণ্য ক্রয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আবার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে, অনেক সময় ক্রয় হিসাব ক্রেডিট হয়, এরকম কিছু এক্সেপশনাল লেনদেন আছে যেগুলির ক্ষেত্রে ক্রয় হিসাব ক্রেডিট হয়ে থাকে। তো সেই ধরনের কিছু লেনদেনের আমি জাবেদা কিভাবে করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।